ফরেন গেস্ট আসছে তাদের ম্যানেজ করা প্লাস আমাদের এই প্রোগ্রাম ম্যানেজ করা বিশাল একটা কাজ, কিন্তু এটার জন্য আমরা এক মাসও সময় পাইনি প্রথম কথা। তারপরে যে আমাদের ডক্টর লিমশিওজিন এখানে আসবেন এইটা আমরা জানছি হয়তো এক সপ্তাহ না 10 দিন আগে জানছি। 10 দিন আগে আমরা কনফার্ম হইছি যে উনি আসতেছেন। এরপরে কিন্তু আমাদের এই প্রাইভেট জেট আসবে এটা কিন্তু আরো পরে হইছে। আমরা মালয়েশিয়ায় যাব এগুলো আরো পরে হইছে। যখন আমরা মালয়েশিয়ায় যাব শুনছি তখন কি হইছে, আমার যেহেতু বলছেন গভর্নমেন্ট জব করি, আমার সরকারি ছুটি নিতে হইছে। এই ছুটি প্রক্রিয়া কিন্তু অনেক জটিল, এটা সচিব পর্যায়ে পর্যন্ত যেতে হয়, ডিজি হয়ে মিনিস্ট্রি হয়ে। এর জন্য আমাকে পুরো দিন একদম, যেদিন আমি ফ্লাইট আমার ছিল শুক্রবার, বৃহস্পতিবারে সন্ধ্যা 6টার সময় আমি গভর্নমেন্ট অর্ডার পেয়েছি, জিও পেয়েছি। তার মানে আমি পুরাটাই মিনিস্ট্রিতে কাটাইছি, কয়েকটা মিনিস্ট্রি দিয়ে ডিজি দিয়ে আমাকে কাটিয়ে ছুটি ম্যানেজ করতে। তার মানে আমরা খুবই ব্যস্ততার সাথে, মানে যার জন্য আমাদের নিজেদের কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি না। কারণ এই প্রোগ্রামটা আরো সুন্দর হওয়া দরকার ছিল, আমার কাছে মনে হচ্ছে আরো সুন্দর প্রোগ্রাম হইতে পারতো। আচ্ছা, আজকে আমরা যেটা শিখি, দেখেন প্রত্যেক লোকের কিন্তু স্বপ্ন থাকে। স্বপ্ন বুঝতে পেরেছেন? স্বপ্ন থাকে যে আমার একটা ভালো বাড়ি হোক, সুন্দর একটা গাড়ি হোক, আমার বাচ্চারা খুব ভালো স্কুলে পড়াশোনা করুক, তাই না? এরকম ড্রিম থাকে না? প্রতি বছর আমরা একটা সময় বাচ্চাদের পরীক্ষা হয়ে গেলে কোথাও ঘুরতে যাই, আছে না? যে এবার আমরা সিঙ্গাপুরের থেকে ঘুরে আসবো, এরকম প্ল্যান করি। লাস্টে কি হয়, না এবার থাক, আমরা কক্সবাজার যাই। শেষ মিনিট দেখা যায় যে কক্সবাজারও হয় না, ওরা অস্ট্রেলিয়া ঘুরতে যাই। সকালের সেশনে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া চলে আসি। এটা হচ্ছে আমাদের এই ড্রিমগুলো আমরা ফুলফিল করতে পারি না। কেন? আমাদের ইকোনমিক্যাল প্রবলেমের জন্য, তাই না? মেইন কজ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল প্রবলেম। এইটা কোন কোশ্চেনের জবাব? ওয়াই ডিএক্সএল। আপনারা কেন ডিএক্সএল এই কথাটা যখন আপনারা জিজ্ঞেস করবেন তার জবাব আমি এখন দিচ্ছি, যে আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না শুধুমাত্র আমাদের এই মানিব্যাগ এমটিনেসের জন্য। মানিব্যাগ খালি, যে এইটা প্ল্যান করি যে ঠিক আছে আমি তোমাদেরকে সিঙ্গাপুরে নিতে পারছি না, ঠিক আছে কক্সবাজার যাব, কিন্তু এয়ারফেয়ার দেখি যে যা আছে 4 জন লোকে ঘুরে আসতে দেখা যাচ্ছে 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। আমি তখন এটাকে কাটছাট করতে হয়, বাসে যাব। পরে বাসেও দেখি 4,500 টাকা করে এক একটা টিকিট, এসি বাস নিতে গেলে, ভালো গাড়ি নিতে গেলে সব মিলে সেখানেও 1 লাখ টাকার একটা হিসাব আছে। পরে লাস্টে ওটাকে সব ক্লোজ করতে হয়। ওকে, the present reality, যে এই হচ্ছে আমাদের এখনকার প্রেজেন্ট রিয়েলিটি। দেখা যাচ্ছে আমার এই চাপ, এই প্রেসার, টাকা পয়সার সমস্যা, টাইম নাই, সময় ম্যানেজ করতে পারতেছি না, কারণ আমি জব করি, আমি ইচ্ছে করলে যেতে পারি না। বিভিন্ন রিয়েলিটি আমাদের সামনে আসে। এইটার জন্য কি হয়? আমাদের স্ট্রেস আসে। স্ট্রেস বুঝতে পারছেন? টেনশন আসে, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয় না? বাবা বলছিলা তুমি নিয়ে যাবা কিন্তু নিয়ে গেলা না, লাস্টে বাচ্চাদের সাথে বাচ্চারা মন খারাপ করে তো স্ট্রেস শুরু হয়। তাইলে the present reality of majority, we sacrifice our having big house, আমার বড় বাড়ির চিন্তা ভাবনা ছেড়ে দেই, এখন একটা ছোট বাসা নিই। good education of our kids, বাচ্চাদের লেখাপড়া ভালো স্কুলে, বেতন বেশি, সেখান থেকে আরেকটু কাছে বাসার কাছে স্কুলে নিয়ে আসি, যে ঠিক আছে আমার বাসার কাছে স্কুলে হবে। লাইফস্টাইলটাকে কাটছাট করে দিই। কিসের জন্য? আমাদের ইনকাম কম থাকার জন্য, কমতি হওয়ার জন্য। The reason for today reality of our need increases, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিদিন যাচ্ছে আমার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি এটা চিন্তা করবেন যে আপনার বাচ্চা স্কুলে পড়তো, একরকম টিচারদের বেতন দিতেন, যেই কলেজে উঠছে তখন বেতনের লেভেলটা বেড়ে গেছে, তার কিন্তু খরচ বাড়তেছে, প্রতিদিনই আপনার এই খরচগুলো বাড়বে। The reason of today's reality, we miss to see the alternative option to face the reality. এই যে আমাদের পরিবেশ, এইটাকে ফেস করার জন্য আমরা কিন্তু রেডি নাই, আমাদেরকে নিজেদেরকে রেডি করি নাই। কিন্তু বেতন কি প্রতি মাসে মাসে বাড়তেছে, কি বছরের শেষে এত বেতন বেড়ে যাচ্ছে, যতটা আমার খরচ বাড়তেছে, আমার কিন্তু বেতন বাড়ছে না। তার মানে কি হচ্ছে, তখন আমাকে আরো কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ কিছু ডিমান্ড আছে যেগুলো আমাকে ফুলফিল করতেই হয়।
দ্য রিজন ফর টুডে রিয়েলিটি হচ্ছে আমার ডিমান্ড বাড়ছে, আমার টাইম কমে যাচ্ছে কারণ কাজের চাপ বাড়ছে, কিন্তু মানিগুলো যেগুলো মানি ইনভেস্ট সেগুলো আমাদের জন্য সমস্যা হচ্ছে। সব মিলায়ে আমরা কি করতেছি? টু চেঞ্জ আওয়ার ফিউচার, চেঞ্জ আওয়ার থিংকিং। সুতরাং আমাদের ফিউচারকে চেঞ্জ করতে গেলে আমাদের যে প্রেজেন্ট থিংকিং আছে এটা থেকে চেঞ্জ করতে হবে। হাউ? এটা আমরা কিভাবে করতে পারি? উইদাউট টাকা পয়সা ছাড়া। বিগ মানি ইনভেস্ট, বেশি টাকা ইনভেস্ট করলে আমরা কি করব? সকালে স্টেশনগুলোতে শুনলাম যে যারা টাকা গুনে তারা কিন্তু বড়লোক না, যারা টাকা গুনায় তারা হচ্ছে তাদের কাছেই মানি থাকে, যাদের মানি তারা কিন্তু টাকা গুনে না। আমার কথা বুঝতে পেরেছেন? যাদেরকে দিয়ে গোনায় তারা হচ্ছে গরিব। গিভিং dedicated time, leaving your present job, education and profession, if there is a will there is a way. যদি আমরা এগুলো করতে পারি একটা রাস্তা বের করা যাবে। এইটার একটা ভালো জবাব হচ্ছে এই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। দিস ইজ এ নিউ থিম। আমি নিজেও জানতাম না যখন এখানে আমি আসছি এরকম কোন ইন্ডাস্ট্রি আছে কিনা। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এইখানে একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রি স্থাপন করতে গেলে যে কি রকম জায়গা কিনতে হবে, আপনাকে মেশিনারি জানতে হবে, স্টাফ নিয়োগ দিতে হবে, বিভিন্ন মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তারপরে আমাদের ছোট্ট একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি করতে গেলে আমার 18 সাল থেকে আজকে 25 সাল আমরা কিন্তু এখনো ভালো ভালো সেটআপ করতে পারি নাই, ওয়ার্ল্ড মানের সেটআপ পাইনি। আমাদের ডিমান্ড আরো ভালো সেটআপ, ডিএক্সএল কোয়ালিটি সেটআপ এটা আমরা এখনো করতে পারিনি, হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে কিন্তু যদি আমরা এরকম বড় হতে চাই তাইলে কিন্তু আমাদের এই রকম ইনভেস্ট করার মতো মানি আমাদের কাছে নাই। কিন্তু ডিএক্সএল একটা অপশন আমাদেরকে দিয়েছে যে আমি ব্যবসা করব, আমার মালপত্রের জন্য একটা শোরুম দরকার, শোরুম রেডি। আমার কনজিউমার, আমি কাজ হচ্ছে কনজিউমার ক্রিয়েট করা। আমি কনজিউমার ক্রিয়েট করছি, আমার কনজিউমারকে আমি কার্ড করে দিয়েছি, সেই অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রোডাক্ট পারচেজ করলো, আর ওখান থেকে আমি পিভিআর এসবি আমার সাথে যোগ হয়ে গেল, পিপিভির সাথে যোগ হয়ে গেল না, গ্রুপ পিভির সাথে যোগ হয়ে যাচ্ছে। সে কানাডাতে কিনলো, সেটাও যোগ হচ্ছে। আমি কিন্তু কানাডাতে আমার কোনো সেলস সেন্টার ছিল না, কিন্তু কোম্পানি আমার জন্য সেলস সেন্টার বানিয়ে রাখছে, প্রোডাক্ট রেখে দিয়েছে, আমি এখান থেকে কাজ করছি আর ওখান থেকে আমার ইনকাম আসছে। সেটা দেখা যাবে যে আমাদের এখানে আছে অনেক লোক আছে যেরকম 50-60 দেশ থেকে ইনকাম তাদের আসে। এখন একটু আগে আমি সকালের সেশনে দেখলাম অনেকের অনেক কোশ্চেন ছিল কোম্পানি নিয়ে, যে হাই হাই কোম্পানি আমরা হচ্ছে কি। এই গত তারিখেই আমি আমাদের সাইবার ভিলেজে একটা স্টাফ আমাদের গাইড হিসেবে দিয়েছিল, আমরা যে কয়েকদিন বাইরে ঘুরলাম, বাইরে থাকার সময় দিয়েছিল। ছেলেটা গ্রাজুয়েশন মাস্টার্স করে ডিএক্সএল এর জবে ঢুকছে, অফিস স্টাফ। গত মার্চ মাসে জয়েন করেছে, গত মার্চ মাসে। আমি তাকে বললাম যে তুমি এই কোম্পানিতে কেন জয়েন করলা? কারণ মালয়রা অরিজিনালি মালয় যারা, তারা ডিএক্সএল অথবা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কে অ্যাভয়েড করে, টোটালি অ্যাভয়েড করে। কারণ আমি তো 2013 সাল থেকে ফ্রিকোয়েন্টলি যাচ্ছি মালয়েশিয়াতে, একটা মালয়কেও মেম্বার বানাতে পারি। কেন পারি নাই? ওরা খালি বুঝে আর বুঝে আর বলে, লাস্টে এরকম বলে যে এই কোম্পানিগুলা খালি আসে আর চলে যায়, মানুষকে ঠকায়। এই জন্য তারা, আমি বললাম ওর নাম হচ্ছে ফারহান, সংক্ষেপে নাম হচ্ছে হান বলে ওরা, মিলাই বলে হান। বললাম হান তুমি কেন এই ডিএক্সএন সম্পর্কে বললো, যে ডিএক্সএন যে এত বড় কোম্পানি, ও জয়েন করার আগে ওর ধারণা ছিল না। যখন সেই কোম্পানিতে জব নিছে, চাকরি নিছে, চাকরি নেওয়ার পরে ও যখন বুঝে ফেলছে যে এত বড় কোম্পানি, কারণ তার মালয়রা বলে মালয়রা জানেই না যে ডিএক্সএন কি। কারণ ওদের সম্পর্কে আমাদের যেমন বাংলাদেশে একটা নেতিবাচক ধারণা আছে যে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি হচ্ছে ফ্রড। এরা সবার টাকা পয়সা এক জায়গায় জমা করবে, তারপরে পরের দিন দেখবে অফিসে তালা বন্ধ, তাই তো? বলছে মালয়েশিয়াতে প্রতিদিনে হাজারো কোম্পানির জন্ম হয়, আবার হাজারো কোম্পানির মৃত্যু হয়। মালয়েশিয়া হচ্ছে এরকম একটা ল্যান্ড, যে ল্যান্ডে এরকম কোম্পানি জন্ম হয় আর মৃত্যু হয়, যার জন্য ওরা এখান থেকে দূরে থাকে।
মালয়রা কিন্তু এই এমএলএম কোম্পানির সাথে যুক্ত না, অনেক দেশের লোক কাজ করে কিন্তু মালয় কাজ করে না। এটা হচ্ছে ওদের। এখন আমি হানকে বললাম যে তাইলে এখন তোমাদের ধারণা কি? বলছে আমি তো একা ধারণা চেঞ্জ করতে পারবো না, কারণ ডিএক্সএল হচ্ছে রিয়েল কোম্পানি। রিয়েল মানে প্রত্যেকটা স্টেজ রিয়েল, কোনো ফেক কিছু নাই। আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন, যা বলছে, অনেক কিছু বলছে কিন্তু একটা টাইমলাইন দেখাতে ডেট দেরি হচ্ছে। ডিএক্সএল এর দেরিও নাই, বরং সময়ের আগে কাজ রেডি শেষ হয়ে যায়। এবং এত আপডেট হওয়া, আমি তো সাইবার ভ্যালি আমি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে থাকতেছি 2022 সাল 23 সাল থেকে আমি ওখানে 3 টাইমস থাকলাম এবার দিয়ে। ওখানে হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডরদের জন্য ওখানে অ্যাপার্টমেন্ট করা, থাকার জায়গা করা। আমি থেকে দেখলাম যে তিনবারে গেছি, তিনবার তাদের চেঞ্জ গুলো যে আরো ডেভেলপমেন্ট। প্রথম যা গেছি মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হচ্ছে ওদের, মানে আমাদের সার্ভিস ডেভেলপমেন্ট করতেছে। আমরা যত যাচ্ছি আর তাদের বেশি সেবা পাচ্ছি, আমাদের জন্য বেশি লোক পাচ্ছি। এটা হচ্ছে কোম্পানি স্ট্যাবিলিটি। কোম্পানি তৈরি হয়েছে কত সালে? 93 তে। আর আজকে কত সাল? 2025 সাল। দ্যাট মিন্স প্রায় কত 33 বছরে আমরা পা দিয়েছি, তাই না? 33 ইয়ার্স। একটা কোম্পানি যখন মানে 12 বছরের উপরে থাকলে বলা হয় দিস ইজ আ স্টেবল কোম্পানি। বাট এটা 3 পা দিবে কয়েক বছর পরে, তাই না? তার মানে সে ছাগলে খাওয়ার দুধ চলে গেছে, আমরা অনেক এখন মহিরুহ হয়ে গেছি। আর আমাদের বিজনেস কি এখন শুধু বাংলাদেশে মালয়েশিয়াতে না, শুধু সারা ওয়ার্ল্ডে ছড়াই গেছে? সারা ওয়ার্ল্ডে। আমাদের তেলেঙ্গানার ফ্যাক্টরি 100 একর জায়গার উপরে, তেলেঙ্গানা ফ্যাক্টরি। মেক্সিকোর ফ্যাক্টরি 100 একর জায়গার উপরে, যেটা বলছে যে আগামী 100 বছর এখান থেকে প্রোডাকশন পাওয়া যাবে। আগামী 100 ইয়ার্স এখান থেকে প্রোডাকশন আসবে। এই রকম করে এখনকার ডাক্তার লিমের চিন্তা যে এখন যে ফ্যাক্টরি গুলো করা হবে, প্রোডাকশন ইউনিট, এগুলো সব হচ্ছে আগামী 100 বছর জন্য এখানে সাপোর্ট পাওয়া যায়। উনার ভিশন, উনি একজন ভিশনারি লিডার। উনি এমন চিন্তা করছেন 2013 সালে যখন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই কনসেপ্ট যখন ধরেছিল, তখন অনেকেই তাকে বলছিল তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ইউ আর গোইং টু বি ম্যাড, তুমি পাগল হয়ে যাবা। কারণ হচ্ছে এই কনসেপ্ট কখনোই চলবে না। এক ওয়ার্ল্ড এক মার্কেট হয় কি করে? তোমার পাশের দেশের সিঙ্গাপুরের এক টাকার মান হচ্ছে বাংলাদেশি টাকা 75 টাকা, আর মালয়েশিয়ার টাকা হচ্ছে 33 টাকা। তুমি কেমনে মিলাবা? তাদের ব্যবসায় টেন্ডেন্সি আলাদা, সবকিছু আলাদা, ট্যাক্স আলাদা, এটা আলাদা, কিন্তু উনি মিলায় ফেলছেন না? একদম মিলায় ফেলছে, সারা ওয়ার্ল্ডকে মিলায় ফেলছে। কানাডাতে 30 পয়েন্ট করলেই আপনার 1300 পয়েন্ট হয়ে যায়। আপনি কানাডাতে আমেরিকাতে 30 পয়েন্ট করবেন, তাইলে হবে কত? বাংলাদেশে 1300 পয়েন্ট হয়ে যাবে। মিডল ইস্টে যায় 100 পয়েন্ট করবেন, বাংলাদেশে 1300 পয়েন্ট হয়ে যাবে। মালয়েশিয়ায় যা 100 পয়েন্ট করবেন, বাংলাদেশে 1300 পয়েন্ট হয়ে যাবে। এমন ভাবে পিবিএস এসবি দিয়ে মিলানো যে কেউ কোনো জায়গায় যা লস খাবে না। তার মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এত স্ট্রংলি এখানে মানে ইউটিলাইজ করা হয়েছে সব জায়গায়, সমস্ত ক্ষেত্রে। এবং কোন কানাডায় পিবি কিনছেন, ও দেখবেন যে আধা ঘন্টা পরে পিবি আপনার এখানে শো করতেছে। ও আপনাকে ফোন দিছে যে আমি অফিস থেকে কিনেছি, আধা ঘন্টা সিস্টেম আপডেট হতে যতটুকু সময় লাগে। তার মানে এত ফাস্ট, এবং এক সফটওয়্যার সবাই ইউজ করছে, সারা ওয়ার্ল্ড একই সফটওয়্যারে ইউজ করছে। যে ওয়ার্ল্ড আমরা সিস্টেম ইউজ করি, পুরো ওয়ার্ল্ড একই সিস্টেম ইউজ করছে। তার সেকেন্ড কজ হচ্ছে কোম্পানি স্ট্যাবিলিটি বললাম, প্রোডাক্ট সুপিরিয়রিটি। আমাদের প্রোডাক্টের প্যারালাল প্রোডাক্ট, আমি যদি বলি যে প্যারালাল প্রোডাক্ট, আমি বলি যে নাই। প্যারালাল প্রোডাক্ট পাবে কোথা থেকে? কারণ আমি একটু পরে জ্ঞানোথেরাপির মাধ্যমে বলি যে ডাক্তার লিম শিওজিন যে গ্যানোডার্মাটা ইউজ করেন, দিস ইজ দ্য স্পেশাল টাইপ অফ গ্যানোডার্মা। এটা কিন্তু নরমাল ওয়াইল্ড গ্যানোডার্মা না। এটা হচ্ছে ডাক্তার লিমের 10 বছরের সাধনার ফল। উনি 10 ইয়ার্স উনি গ্যানোডার্মা নিয়ে কাজ করেছেন। 10 বছরে 6টা লাল রঙের গ্যানোডার্মা একসাথে মিক্সড করে একটা গ্যানোডার্মা আনছেন। এটা ল্যাবরেটরি কালচারড গ্যানোডার্মা, এবং এটা স্পেশাল টাইপ অফ গ্যানোডার্মা যে 6 in 1, 6টা গ্যানোডার্মাকে একটা গ্যানোডার্মা করেছেন, যেটা টেকনোলজি শুধু ডিএক্সএন এর কাছেই আছে। তাহলে এই মাশরুম দিয়ে উৎপাদিত পণ্য অন্য যে কোনো মাশরুম, রেড মাশরুম দিয়ে করুক, তার চাইতে কোয়ালিটি সব সময় হাইয়ার। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বলবো আরো পরে
একটা হচ্ছে জেনারোসিটি অফ দ্য মার্কেটিং প্ল্যান। আমাদের মার্কেটিং প্ল্যান হচ্ছে ইউনিক মার্কেটিং প্ল্যান এন্ড স্ট্রংগেস্ট মার্কেটিং প্ল্যান। 2012 সালে আমি যখন জয়েন করেছিলাম তখন যে মার্কেটিং প্ল্যান দেখেছিলাম এখনো সেই মার্কেটিং প্ল্যান আছে, একটু হেরফের হয় নাই। আমি মানে না বলতে চাই না, তারপরে বলি অনেক কোম্পানি আসে তাদের মার্কেটিং প্ল্যান বছরে বছরে চেঞ্জ করে, যার জন্য বড় লিডাররা ছোট হয়ে যায়, ছোট লিডাররা বড় হয়ে যায়, আবার সবাই মার্কেট থেকে গ্যাঞ্জাম শুরু করে দেয়, তাই না? আমাদের এখানে এরকম হওয়ার কোনো অপশন নাই। ডাক্তার লিম যখন মার্কেটিং প্ল্যান 93 তে শুরু করছেন সেই মার্কেটিং প্ল্যান এখনো চলছে। দিস ইজ দা, এটাকে বলা হচ্ছে জেনারেসিটি অফ দ্য মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানে কেউ কখনো লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি ক্ষতিগ্রস্ত হইছেন, আপনার ডাউনলাইন ক্ষতিগ্রস্ত হইছে, এরকম কোনো সম্ভাবনা নাই। আমার কথা বুঝতে পারছেন? এবং এই মার্কেটিং প্ল্যানটা এত সুন্দর করে মার্কেটিং প্ল্যান করা আছে যে আপনার নার্সিং আপনার আপলাইন করতে বাধ্য, কারণ আপনার ডাউনলাইনের সফলতাই আপলাইনের সফলতা। দেখেন যে আপনি ডায়মন্ড হইতে পারলে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হইছেন, আমার ইনকাম এখানে ছিল এখানে বেড়ে যাবে, তাহলে আমি কি আপনার আমার ডাউনলাইনকে আমি সবসময় নার্সিং করব। সিস্টেমটা এমন সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছে ডক্টর লিম শিওজিন, এটা মানে একদম, এটা কি বলবো যে আল্লাহ তাআলা মনে হয় এখানে একটা সিস্টেম তৈরি করেছে যে যে আপনি ডাউনলাইন তো শুধু ডাউনলাইন করাই না, ডাউনলাইনকে নার্সিং করা, ডাউনলাইন ইনকাম কেমনে বাড়ে, ডাউনলাইনের ইনকাম বাড়লে আপলাইনের ইনকাম বাড়বে। তাইলে আমি আমার চিন্তা চাইতে আমার ডাউনলাইনের চিন্তা বেশি করি। আমার পার্সোনাল ভিউ তো হইছেই, কিন্তু আমার ডাউনলাইনের পার্সোনাল ভিউ হয় না, ওর জন্য আমি চেষ্টা করতেছি। ওর 6টা লাইন কাজ করছে, 6টা ডায়মন্ড হইছে, ওর কিভাবে 10টা ডায়মন্ড হয় সেটার জন্য আমি চিন্তা করব। আমার কথা বুঝতে পারছেন? যার জন্য আপলাইন আর ডাউনলাইনের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব লাগে না, গ্যাঞ্জাম লাগে না, কখনোই লাগবে না। আমি এই আমার তো প্রায় 15 বছর না, কত বছর ধরে 12 আমি 12 সালে জয়েন করেছি, আজকে হচ্ছে 13 বছর। এই 13 বছরের মধ্যে আমি এটা খেয়াল করেছি। এইটা আমাদের এইচকিউ সাইবার হেলথ, এবং এই অফিসটা মানে মালয়েশিয়ার মধ্যে সবচাইতে লেটেস্ট টেকনোলজি সম্পন্ন অফিস হিসেবে মালয়েশিয়ান গভর্নমেন্টের স্বীকৃতি পেয়েছে। সর্বোচ্চ লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ অফিস এটা। এইটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর লোগো। দেখেন এখানে কি 3টা কালার ইউজ করা হয়েছে। একটা হচ্ছে লাল কালার, লাল কালার হচ্ছে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য মানে কি, আমরা যখনই কোনো রাত্রিকে আমরা কি বিপদের কারণ মনে করি, খারাপ বলি, আর সূর্যকে সকালকে ভালো মনে করি। ডিএক্সএন সব সময় ভালোর প্রত্যাশা করে, এইজন্য আমরা কিন্তু বিকালের প্রোগ্রামে এসে গুড মর্নিং বলি, তাই না? যে সন্ধ্যার সময় বলছি গুড মর্নিং, তখন অনেকেই যারা নতুন তারা ভাবে যে লোকটা কিন্তু মাথাটা নষ্ট নাকি। আসলে তো আমরা সব সময় প্রত্যাশা করি ভালো, সকালের প্রত্যাশা, এইজন্য আমরা সন্ধ্যার সময়ও গুড মর্নিং এর প্রত্যাশা করি। একটা হচ্ছে রাইজিং সান, এটা হচ্ছে বলে পজিটিভ থিংকিং। আমরা কখনো নেগেটিভ থিংকিং করি না, পজিটিভ থিংকিং, সব সময় ভালো চিন্তা করি। ভাইটালিটি এন্ড গ্রোথ, সেটা হচ্ছে এই যে দেখেন সবুজটা, গাছের পাতা বের হচ্ছে না, এটা হলো ভাইটালিটি এন্ড গ্রোথ। আর একটা হচ্ছে ওয়াটার, নিচের কালার নীল কালারটা হচ্ছে ওয়াটার। The company as the basis of the growth, কোম্পানির গ্রোথটাকে এটা বোঝায়। আপনি চিন্তাও করতে পারবেন না যে যখন ডিএক্সএন এর ইয়েগুলোতে আমরা যাই, প্রোগ্রামগুলোতে যাই, এক সময় দেখছি অন্য সাইনবোর্ড, এখন যায় দেখি ওগুলো ডিএক্সএন এর সাইন, বলছে ডিএক্সএন এগুলো সব কিনে নিয়েছে। আপনারা, আমরা যখন 2013 সালে লঙ্কাউইতে গেলাম, লঙ্কাউই নাম শুনছেন তো? গেছেন তো, দুই একজন কেউ জানেন? লঙ্কাউই আমাদের সেন্ট মার্টিনের মতো, মেইন আইল্যান্ড থেকে প্লেনে 1 ঘন্টা লাগে, শিপে লাগে 3 ঘন্টা। আমি শিপেও গেছি, প্লেনেও গেছি, সিবারিটার পিসি। তো ওখানে ভাসমান একটা রেস্টুরেন্ট আছে, একটা দ্বীপ লাগোয়া। তো ওই আইল্যান্ডটাই, ওইটার মধ্যে যে আইল্যান্ডটা, ওইটা এবং ওই ভাসমান রেস্টুরেন্ট টোটালটাই ডিএক্সএন কি। এবার যে দেখি যে ওইটা ডিএক্সএন এর লোগো লাগানো, তো পরে বললো যে এটা তো ডিএক্সএন কিনে নিয়েছে। তার মানে কি, ডিএক্সএন কিনছে মানে আমরা কিনে নিয়েছি। আমরা তো ডিএক্সএন এর মালিক, তা তো জানেন। কখন মালিক হই? যখন আমরা এসডি হয়ে যাই, যখন স্টার ডায়মন্ড হয়ে যায়, তখন সে ডিএক্সএন এর মালিক বনে যায়। কতটুকু মালিক? 2% এর মালিক হয়ে যায়। আপনি বোনাস স্টেটমেন্ট চেক করে দেখবেন যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার আসছে। কোম্পানি, আপনি আমেরিকাতে বিজনেস করেন না, কিন্তু আমেরিকা থেকে $2 আসছে।
$50 আসছে, অথবা ইন্ডিয়া থেকে আপনার এত ডলার আসছে। ইন্ডিয়াতে তো অনেক বিজনেস হয়, এইজন্য ইন্ডিয়ার টাকাটা একটু বেশি দেখা যায়। সৌদি মিডল ইস্ট থেকে এত টাকা আসছে, কুয়েত থেকে এত টাকা আসছে, এরকম আপনি দেশ দেখে আসবেন কোন দেশ থেকে কত টাকা আসছে। আপনি বিজনেস করছেন বাংলাদেশে, কিন্তু অন্য দেশের টাকাও আপনার কাছে আসে। কখন আসে? যখন শেয়ার পান। এই শেয়ার ডায়মন্ড থেকে শুরু হয়। এই জন্য আমরা ডায়মন্ড হওয়ার প্রতি সবাইকে উৎসাহিত করি।